রাজঘাট ফেমাস পার্সোনালিটি যাদের হচ্ছে ক্রেমেটোরিয়াম মানে হচ্ছে সমাধিস্থল রাজঘাট কার মহাত্মা গান্ধী। নেক্সট জওহরলাল নেহরু লেখো শান্তিবন। জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী লেখো শক্তিস্থল ইন্দিরা গান্ধীর বরের নাম কি? রাজীব গান্ধী। রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম? রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ছেলে। সঞ্জয় গান্ধী। রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ছেলে। ছেলে। হ্যাঁ, সরি, ইন্দিরা গান্ধীর ছেলে। সোনিয়া গান্ধীর হাজবেন্ড রাজীব গান্ধী, তাই তো? রাজীব গান্ধী লেখো বীরভূমি। রাজীব গান্ধীর যে সমাধিস্থল সেটাকে বলা হয় বীরভূমি। ওকে, বীরভূমি। নেক্সট লেখো চরণ সিং বলা হয়েছে কিষান ঘাট। ভেরি গুড। কিষান ডে কবে পালন করা হয়? কিষান ডে 23শে ডিসেম্বর। ইয়েস, 23শে ডিসেম্বর। লিখে নিতে পারো যে কিষান ডে সেলিব্রেট ইন 23rd ডিসেম্বর। কিষান ডে হচ্ছে তোমার চরণ সিং এর সমাধিস্থল কিষান ঘাট। ওকে, বিজয় ঘাট। নেক্সট লেখো বিজয় ঘাট কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রী। হ্যাঁ, মানে বিজয় ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, আচ্ছা। জওহরলাল নেহরু হয়েছে, ইন্দিরা গান্ধী হয়েছে, মোরারজি দেশাই অভয় ঘাট। হ্যাঁ, অভয় ঘাট মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই হচ্ছে একমাত্র ইন্ডিয়ান যে কিনা ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পায় এবং কোন দেশের? পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের সর্বোচ্চ সম্মান মোরারজি দেশাই পায়। আরে আমি এমন পাগল, কি বলবো আর। এদিন কুইজ হয়েছিল না, কুইজে গিয়েছিলাম, আরে এই প্রশ্নটা প্রথমেই ধরেছিল আমাকে। মানে এটা মানে প্রত্যেকের রাউন্ডে একটা করে প্রশ্ন হয়, ঠিক আছে, মানে প্রথম রাউন্ডে। এটা কি স্কুল এসের ইন্টারভিউ ধরেছিল আপনাকে? না, স্কুল এসে ইন্টারভিউ না, এমনি আমি কুইজ করি তো বিভিন্ন জায়গায়। আচ্ছা, তো কুইজে গেছি ভাই। এইটা অন্যভাবে ধরেছে, আরে মাথা গুলিয়ে গেছে, মানে অন্যভাবে ধরেছে। আমি জানি যে এরকম প্রশ্ন করেছে যে একজন, মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে। আমি সে ভাবলাম যে মোরারজি দেশাই হবে, কিন্তু ভুল হলে আবার মাইনাস দেবে, ঠিক আছে, 10 নাম্বার মাইনাস দেবে। এবারে বলতেও পারছি না, যে বললে কেস খেয়ে যাবো। আর কনফিডেন্স আমি জানি এটা, কিন্তু ওই এতদিন সবাইকে পড়িয়ে আসছি, আর আমি সেই মানে বলতে পারলাম না, বলিনি আর কি। কি মানে পা চুলকাচ্ছি, মাথা চুলকাচ্ছি লাস্টে। মানে আমি জানি মানে 50-75% জানি ঘুরিয়ে করলেও, কিন্তু ওই কুইজের ক্ষেত্রে ওটা এক্সপিরিয়েন্সের জন্য আমি ওটা বলতে পারিনি। এক্সপিরিয়েন্স ভালো হলে, আসলে অনেকদিনের গ্যাপে গিয়েছিলাম তো। তো যাই হোক, ভারত এবং পাকিস্তানের দুটোই সম্মান পেয়েছেন হচ্ছে আমাদের মোরারজি দেশাই। আর একজন ব্যক্তি পেয়েছেন যে কিনা ভারত ও পাকিস্তানের দুটোই মানে সর্বোচ্চ সম্মান পেয়েছে। বলো তো কে? কি স্যার, কি হয়েছে বুঝতে পারলাম না। কে? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফফর। আমি কোশ্চেনটা না শুনেই অ্যান্সার দিলাম ঠিকঠাক। মনে হচ্ছে আপনি ভারতরত্ন আর পাকিস্তানের সম্মানের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ সম্মানের নাম কি? আমাদের তো ভারতরত্ন, ওদের সর্বোচ্চ সম্মান নিশানি পাকিস্তান। অনার অফ নীল। হ্যাঁ, নিশানি পাকিস্তান। নার্গিস কি বললো? স্যার নিশান বললেন তো। হ্যাঁ, নিশানি পাকিস্তান।
স্যার আজকে কি কুইজ হচ্ছে? আমি হ্যাঁ মিশর quiz জগন্নাথ হচ্ছে। নীল। মানে আজকে লেখানো হবে না? আমার এখানে কারেন্ট নেই, কি বৃষ্টি হচ্ছে। আরে সেম তো সবাই অবস্থা খারাপ। আমি তো ভাবছি যে আমার অবস্থা খারাপ, আমি গ্রামে থাকি, আমার অবস্থা খারাপ। তোমরা তোমাদের অবস্থা খারাপ এখানে আসলে পুরো মনে হয় কোথায় গ্রাম স্যার, পুরোই উড়ে গেছে চারদিক। এখানে ভালোই হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে গাছ টাছ পড়ে গেছে। হুম আরে ভাই আমাদের তো সেই সকাল থেকে ছিল, দুপুর পর্যন্ত ছিল, তারপরে দুপুরের পর থেকে আর নেই, দুটোর পর থেকে নেই ক্লাস নিতে মানে নেই, মানে কি ঝড় বৃষ্টি যখন খুশি ইচ্ছা মতো আসছে, মানে এরা কোনো সময় মানছে না বুঝলে। কাল বৈশাখী ভাই বিকালে আয়, তোর সময় আয়, এ তো সেই স্যার দুপুর কাল থেকে বৈশাখী দুপুর থেকেই হয়, অ্যাকচুয়ালি ওই টাইম থেকেই মেঘ ওঠা শুরু করে, 1 ঘন্টা আগে হয়ে গেছে। হ্যাঁ দুপুরে আসলো কাল পাকিস্তানের সর্বোচ্চ সম্মানের নাম কি বললেন? নিশানি পাকিস্তান। কিছু কি লিখিয়েছেন না একদম শুরুই হয়নি? জাস্ট শুরু হলো, ঠিক আছে। কোনটা লিখিয়েছেন, কি লিখিয়েছেন বলুন, লিখতে শুরু করি। আচ্ছা ওই যে ফেমাস পার্সোনালিটি তাদের হচ্ছে সমাধিস্থল, সেই সমাধিস্থল যেমন কিষান ঘাট, শক্তিস্থল, এইগুলো বুঝলে। মোরারজি দেশাই, হ্যাঁ লাস্ট লেখালাম মোরারজি দেশাইয়ের যে সমাধিস্থল সেটাকে বলা হয় অভয় ঘাট। ওকে আচ্ছা নেক্সট লেখো আহ, কর্মভূমি, কর্মভূমি। ঠিক আছে কর্মভূমি কার সমাধিস্থল, এটা লেখো শঙ্কর দয়াল শর্মা, শঙ্কর দয়াল শর্মা। স্যার সমাধিস্থলের নাম কি বললেন? হ্যাঁ কর্মভূমি, কর্মভূমি। ঠিক আছে আচ্ছা যে বিভিন্ন আমরা লিখিয়ে দিয়েছিলাম না যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড, বিভিন্ন যেমন ধরো কলিঙ্গ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, বুকার প্রাইজ, এগুলো লেখানো হয়ে গেছে না, সরস্বতী সম্মান, এগুলো তো লিখিয়ে দিয়েছি। হ্যাঁ। ওকে ওটা আর একবার বলুন। কোনটা বলো। লাস্ট বললেন কোনগুলো লেখানো হয়েছে না কি হয়েছে? হ্যাঁ এগুলো হচ্ছে ওই অ্যাওয়ার্ড লিখিয়েছিলাম না কিছুদিন আগে, নোবেল প্রাইজ, তারপরে হচ্ছে পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া, এগুলো নোবেল প্রাইজ তো লিখিয়ে দিয়েছিলাম পুরোটা। তারপরে আরো যে এক্সট্রা যে প্রাইজ গুলো রয়েছে, যেমন হচ্ছে পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়, তারপরে কলিঙ্গ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, বুকার প্রাইজ তো লিখেছি, রামান ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান, এই সমস্ত অ্যাওয়ার্ড গুলো, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, এগুলো লিখিয়েছি কি? হ্যাঁ স্যার লিখিয়েছেন। রেসপন্স পাচ্ছি স্যার না এই একটু। নোট, এই নোটটা আমার কাছে নেই, একটু যদি আপনার কাছে স্যার থাকে একটু আমার শেয়ার কাছেও করবেন। নেই, একটু গ্রুপে দিলে ভালো হয়। আচ্ছা বেশি সময় লাগবে না, অনেকের কাছে নেই যেহেতু, একটু লিখে নাও। চলো 1 নম্বর লেখো অ্যাওয়ার্ড, লেখো অ্যাওয়ার্ড। হয়ে গেল সমাধিস্থল কমপ্লিট? হ্যাঁ সমাধিস্থল কমপ্লিট। আপনি কটা লিখিয়েছেন? এর আগে 4-5টা লিখিয়েছি, 5-6 জনের টোটাল, ওই তো ইয়ে দিয়ে দাও তো 5-6 জন হলেই হয়ে যাবে? টোটাল 8টা হয়েছে। হ্যাঁ 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 8টা। 8টা? হ্যাঁ তাহলে আপনি বললেন যে এই শুরু করছেন। এই ঠিক শুরু আছে, আমি জায়গা ফাঁকা রাখতেছি, তাহলে আপনি দাঁড়ান। তোমাকে পাঠিয়ে দিচ্ছি, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ পাঠিয়ে দিন। না না, আমার পড়েছি আগে, কিন্তু আপনি পাঠিয়ে দিন, কোনটা কোনটা লিখিয়েছেন দেখে নেব। আচ্ছা আরেকটা যে স্কিপ করে গেলাম, ওই রাজেন্দ্র প্রসাদটা লেখানো হয়নি, রাজেন্দ্র প্রসাদ লেখো মহাপ্রয়াণ ঘাট, রাজেন্দ্র প্রসাদে লিখে নাও মহাপ্রয়াণ ঘাট। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এই যে মহাপ্রয়াণ ঘাট বলুন, কর্মভূমি বলুন, এই যে বিভিন্ন যে ঘাটগুলো আছে, হুম। এগুলোতে কই একজনকেই দাহ করা হয়, বা ওনাদের স্মৃতির জন্য কবর দাহ হোক, দাহ করা হোক, এটা হয়? অন্য কাউকে করা যাবে না ওখানে আর?
না মানে কলাই এগুলো কি বলতো, এরা ফেমাস পার্সোনালিটিস তো, মানে এদের জন্য আলাদা স্পেশাল। মানে ওরা ওরা ওই একা দখল করে রেখে দেবে এটাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে এটা আমি দিল্লিতে আমরা গেছিলাম। হ্যাঁ তো হ্যাঁ ওটা একটা একটা বড় জায়গা যেখানটাতে মানে যেমন ইয়েকে আপনার কি যেন বলে মহাত্মা গান্ধীকে হ্যাঁ রাজঘাট বলে একটা জায়গা আছে, ওখানটাতেই উনাকে দাহ করা হয়েছিল। তো হ্যাঁ ওই জায়গাটা উনার ওই স্মৃতি হিসেবে একটা মানে কি বলবো স্তম্ভ সৌধ করা টাইপের আছে, মানে স্মৃতিসৌধ। হ্যাঁ, হুম, ওই টাইপের কিছু বানিয়েছে। তারপরে মানে ওই এরিয়া চত্বরেই আপনার অন্য আরেকটা জায়গায় ইন্দিরা গান্ধীর যে শক্তিস্থল সেটাকে বানিয়েছে। তারপরে মানে পুরো জায়গা জুড়েই বিভিন্ন যে হ্যাঁ, আ অনেকটা জায়গা জুড়ে ৩-৪টে আছে। ওই ওই আচ্ছা সব জায়গারই একেকটা জায়গার নাম হচ্ছে একটা শক্তিস্থল, একটা বীরভূমি। অনেকটা হেঁটে, হেঁটে গিয়ে ঘুরতে হয়। আচ্ছা, মানে এরিয়াটা অনেক বড়, তবে ওই এরিয়ার মধ্যেই আর কি সবকিছু আছে, তাই তো? মানে আমাদের এখানকার নিমতলা কেওড়াতলার মতো, তাই তো? হ্যাঁ, না, না, নিমতলা এত কেওড়া। ছোট না, অনেক বড় এরিয়া নিয়ে আছে। হ্যাঁ অনেক বড় এরিয়া নিয়ে আছে, তাই বলছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি বড় জায়গা, ওদেরকে পাট পাট করে জায়গা দান করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? ওরকম। হ্যাঁ স্পেশাল পার্সোনালিটি তো, তাদের তো একটা ইয়ে থাকে না। জায়গাগুলোকে নষ্ট করা হয়েছে। জায়গাগুলো নষ্ট না, ওগুলো সমাধি। যা জনসংখ্যা বাড়ছে এক এক সময় দেখবেন ওগুলো উঠে দিয়ে বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ সে তো অবশ্যই, পপুলেশন কিভাবে বাড়ছে মানে। হ্যাঁ, স্যার, অটল বিহারী বাজপেয়ীকে কোথায় দেওয়া হয়েছিল? অটল বিহারী বাজপেয়ী, হ্যাঁ এগুলো আসলে কি। স্মৃতিস্থল, স্মৃতিস্থল। হ্যাঁ ওনার সমাধি ক্ষেত্রের নাম স্মৃতিস্থল। স্মৃতিস্থল, এটা কোথায় দেওয়া হয়েছে? কোথায় দিল্লিতে, টোথায় জানি না, জায়গার নাম হ্যাঁ স্মৃতিস্থল এটাই জানি। দিল্লিতে। দিল্লিতে? সবাইকে দিল্লিতে দেওয়া হয় কেন, সবাই বাড়ি কি দিল্লিতে? না না, সবাই দিল্লি নয়, ওনারা দিল্লি কাছাকাছি হয়তো ওই জন্য ওখানেই করেছে। সবাই কেন দিল্লিতে হবে? কালামকে কি দিল্লিতে করেছে? না কালামকে সমাধি ও কালাম। হ্যাঁ রামেশ্বরমে রামেশ্বরম। দাহ করা হয়েছে, দাহ নয় মানে কবর দেওয়া হয়েছিল। হ্যাঁ আচ্ছা চলো, যেটা বলছিলাম নেক্সট, চলো অ্যাওয়ার্ড গুলো লেখো। অ্যাওয়ার্ড গুলো কি হলো, প্রথমে লেখো কলিঙ্গ অ্যাওয়ার্ড, ফার্স্ট লেখো কলিঙ্গ অ্যাওয়ার্ড। এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, এটা লেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ফিল্ড লিখবে, একটা লিখবে অ্যাওয়ার্ড আর অন্যদিকে লেখো ফিল্ড, জাস্ট ফিল্ড, কিছু লিখতে হবে না, একটা অ্যাওয়ার্ড আর একটা ফিল্ড। লেখো কলিঙ্গ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, লেখো সায়েন্স। নেক্সট বুকার প্রাইজ কোন ফিল্ডে দেওয়া হয়, লিটারেচার, লিটারেচার। নেক্সট একটু তাড়াতাড়ি লিখতে হবে, বুকার প্রাইজ হয়েছে লিটারেচার। নেক্সট গ্র্যামি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এই গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে মিউজিক, লেখো গ্র্যামি অ্যাওয়ার্ড মিউজিক। রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, এটা আগের দিন গত মানে বারে লিখিয়েছিলাম খুব সম্ভবত। রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, এইটা হচ্ছে এশিয়ান নোবেল বলা হয়, রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড। তো এই রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, স্পেশালি বিভিন্ন ফিল্ড রয়েছে, সেই ফিল্ডে যাদের স্পেশাল মানে ভূমিকা রয়েছে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। স্পেশালি সেগুলো কি কি, বিভিন্ন মানে গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের পাবলিক সার্ভিস, মানে পাবলিক সার্ভিস ধরো কেউ রাষ্ট্রপতি, কেউ বা প্রধানমন্ত্রী ভালো কাজ করলো, ঠিক আছে, পাবলিক সার্ভিসের জন্য। সোশ্যাল সার্ভিস, সামাজিক মানে সামাজিক সোশ্যাল ওয়ার্ক কাজ করার জন্য, সোশ্যাল ওয়ার্কের জন্য। বা কেউ জার্নালিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক আছে, কোনো সেন্সিটিভ জায়গায় সেখানে গিয়ে ফটো মানে সাংবাদিকতা করেছে, ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, বা কোনো খুব গোপন জিনিস সে মানে সাংবাদিকরা তো সেটাই করে, গোপন জিনিস বা যেটা হচ্ছে মানে কি বলবো, সেগুলোকে জনসমক্ষে দেখানো, এগুলো আগে হতো, এখন আর এসব হয় না। এখন কোথায় কি হচ্ছে সেগুলো বলবো আজকে। লিটারেচার ইত্যাদি জিনিসগুলো, ইত্যাদি ক্ষেত্রে যাদের স্পেশাল অবদান রয়েছে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে, রামান ম্যাগসাইসে অ্যাওয়ার্ড। তাহলে দুই চারটে লিখে নাও, লেখো স্যার সায়েন্স সেটে কি বললেন, কুলিঙ্গ অ্যাওয়ার্ড না পোলিঙ্গ অ্যাওয়ার্ড? কলিঙ্গ অ্যাওয়ার্ড, কলিঙ্গ যুদ্ধ, উড়িষ্যাতে যে কলিঙ্গ হয়েছিল না, কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ, সরি হ্যাঁ, কলিঙ্গের যে যুদ্ধ, সেই কলিঙ্গ অ্যাওয়ার্ড। রামান ম্যাগসাইসে অ্যাওয়ার্ড হচ্ছে, লেখো পাবলিক সার্ভিস, সোশ্যাল সার্ভিস, জার্নালিজম, লিটারেচার। এতগুলো? হ্যাঁ
বিভিন্ন ক্ষেত্রে যাদের স্পেশাল আচ্ছা, হ্যাঁ, আমরা ছটা এই যে নিচে নরেন্দ্র মোদী যে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পেল না দেশে দেশে, কোথাও মানে আমাদের নরেন্দ্র মোদী দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড গুলো পেলো, হ্যাঁ মানে হ্যাঁ, ওইগুলো ভুটান কোন অ্যাওয়ার্ড? ওইগুলো মানে হচ্ছে আমরাও আলাদা। দিতে পারি? না ওগুলো হচ্ছে বিভিন্ন দেশের অ্যাওয়ার্ড, মানে কি যে পুরো যেমন লিডারশিপ হ্যাঁ, কোয়ালিটির জন্য দেওয়া হয় মেবি, হ্যাঁ ইমার্জিং লিডারশিপ, লিডারশিপ কোয়ালিটির জন্য দেওয়া হয়। হ্যাঁ লিডারশিপ কোয়ালিটির যে- জন্য দেওয়া আর হয়। এখন তো লিডারশিপে নরেন্দ্র মোদী গোটা ওয়ার্ল্ডেই 1 নম্বরে আছে। হ্যাঁ এবার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। এটা যেমন ধরো কোনো দেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, হ্যাঁ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে আরো মজবুত করার জন্য, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে দিল, তাহলে সম্পর্কটা আরো দৃঢ় হয়ে গেল। এরকম ব্যাপারটা এবার থাকে, ঠিক আছে। সেই দেশের সর্বোচ্চ সম্মান, যেমন ধরো ভুটান, এই ভুটান আজ পর্যন্ত কোনোদিন কোনো বিদেশিকে তাদের সর্বোচ্চ সম্মান দেয়নি। অর্ডার অফ ড্রাঙ্ক, হ্যাঁ মানে স্যার নরেন্দ্র মোদী কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, ধরুন অর্ডার অফ ড্রাঙ্ক ভুটান, তারপরে হচ্ছে অর্ডার অফ নীল, ওটা হচ্ছে মিশরে পেয়েছে, তারপরে নাইট লিসন অফ দ্য ভিশনস অফ অনার, ওটা হ্যাঁ ফ্রান্সে পেয়েছে। হ্যাঁ বলে যাও বলে যাও তুমি কত বড় ফ্যান দেখেছেন, মোদির বড় ফ্যান। ফ্যান হলেও এখনো বলেনি, কিন্তু এখনো অনেক আছে, প্রচুর আছে। বলো, বলে যাও দেখি তুমি কত বড় ফ্যান হয়েছে। বলে যাও, আরো অনেক পেয়েছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, বলে যাও কোন কোন দেশের পেয়েছে। আছে স্যার, আমি আর বলবো না, আপনি ক্লাসটা শেষ হয়ে যাবে। লোকমান্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লোকমান্য পেয়েছে, লোকমান্য মানে বালগঙ্গাধর তিলকের পর উনি লোকমান্য বলে ওনাকে আর অ্যাওয়ার্ডেড করা হয়েছে। লোকমান্য তো মনে হচ্ছে ইন্ডিয়াতেই পেয়েছে, সৌদি আরবের বিদেশ অ্যাওয়ার্ড থেকে কি পেয়েছে, পেয়েছে? সৌদি আরব থেকে তো, সৌদি আরবের সর্বোচ্চ সম্মান সেটাও পেয়েছে, ঠিক আছে। ওমান কিছুদিন আগে সেই ইউএই তে গেল না, ইউএই তে ওদেরও সর্বোচ্চ সম্মান অনেক কিছু। যাই হোক তুমি এটা দেখে নেবে, ঠিক আছে, কেউ যদি প্রশ্ন করলে তোমাকে দিতেই হবে কিন্তু। চলো নেক্সট লেখো, রামান ম্যাগসাইসে অ্যাওয়ার্ড হয়েছে কি কি একটু বলে দিন, পাবলিক সার্ভিস, তারপরে শুনলাম না। সোশ্যাল সার্ভিস, জার্নালিজম, লিটারেচার। নেক্সট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফিল্ম, এটা কবে থেকে স্টার্ট হয়, এটার সঙ্গে লিখে নেবে, 1965। সেই ইয়ারটা 1965। স্যার প্রথম পেয়েছিলেন দেবিকা রানী, তো দাদা সাহেব অ্যাওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ দেবিকা রানী। নেক্সট লেখো এবছর পেয়েছে মনে হয় মিথিলা পেয়েছে এবছর, হ্যাঁ দাদা সাহেব বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। হ্যাঁ এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এগুলো পরীক্ষায় আসে প্রতি বছর, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করতে হবে। কি আরেকবার বলুন, আরেকবার বলুন। গত বছর এটা পেয়েছিল কে বলতো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড? ওয়াইদা রহমান। না না, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, ন্যাশনাল লেভেল করে। রজনীকান্ত। হ্যাঁ 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 স্যার, রজনীকান্ত, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার প্রথম কে পেয়েছিল সেটা একবার বলুন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দেবিকা রানী প্রথম পেয়েছিল দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, আর এটা শুরু হয়েছিল 1969 সালে। হ্যাঁ 1900, এই ভালো কথা, ভুলভাল বললাম কেন, এই 1900, এটা ফিল্ম আর্টিস্টদেরকেই দেওয়া হয়। আমি কি বললাম, 1969 হবে তো, কি বলেছি আমি? 65 বলেছেন। 65। এ ভাই ভুলভাল বলে দিয়েছি, 69 হবে, দেখো 1969। স্যার বলছি এগুলো মানে এই দাদাভাই ফালকে অ্যাওয়ার্ডটা আর্টিস্টরাই পায়, হ্যাঁ অবশ্যই, ফিল্ম আর্টিস্ট। ফিল্ম, হ্যাঁ ফিল্মের ক্ষেত্রে এটা দেওয়া হয় থাকে, ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্ম মানে আর ওই আর মাধবান্না কে ছিল, ও কি পেয়েছিল? আর ও কিছু এটা তো মানে হয়েছে, মনোনীত হয়েছে নাকি, অ্যাওয়ার্ড তো দেওয়া হয়নি এখনো, অ্যাওয়ার্ড তো বছরের শেষে দেওয়া হবে। এই দেখো তুমি যেটা বলছো আর মাধবান, ওটা হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড একটা রয়েছে, ফিল্ম ফেয়ার মানে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, দাদা সাহেব ফালকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, আর একটা আছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড রয়েছে, এই দুটো আলাদা জিনিস, ঠিক আছে। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দিদি তুমি যেটা বলছিল আর মাধবন, ওটা হচ্ছে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ানের ডিরেক্টর হিসাবে উনি নিযুক্ত হয়েছিলেন আর মাধবন। না না, ও একটা প্রাইজ ও মানে পেয়েছে এবছর একটা ওই প্রাইজ পেয়েছে বেস্ট ডিরেক্টর হিসাবে। স্যার রজনীকান্ত কোন সালে পেয়েছে বললেন? লাস্ট যে বারে দেওয়া হয়েছে, কত বছর?
লাস্ট ইয়ার। 23-এ হ্যাঁ, না 23-এ তো নয়, 23-এ না 22-এ হবে। সম্ভবত 20-তে পেয়ে 20-তে রজনীকান্ত। আচ্ছা, তারপরে কি আছে? এই 2023-এ সম্ভবত পেলেন মৌসুমী চ্যাটার্জি, আমাদের বেঙ্গলি নায়িকা মৌসুমী। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। তা আমার সন্দেহ হলো, অন্য কারণ যখন ওই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড হিসেবে শাহরুখ খানের নাম অ্যানাউন্স হলো, তার পাশে দেখছিলাম মৌসুমী চ্যাটার্জির ফটো দেখেছিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখতে হবে না, একটু লেখাতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখাতে হবে। চলো নেক্সট, সরস্বতী সম্মান লিটারেচার। সরস্বতী সম্মান লিটারেচার। ওকে, নেক্সট লেখো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। একটু তাড়াতাড়ি লেখো, অনেক কিছু লিখতে হবে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটাও লিটারেচার। এটা স্টার্ট হয় 1965 সাল। এটা 1965। ব্যাস সম্মান লিটারেচার। স্যার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা কি বললেন, ওর ফিল্ডটা কি? লিটারেচার, লিটারেচারের হাইয়েস্ট সম্মান হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয় না। গত বছর সেই দামোদর মৌজ পেল, তারপরে কি বলে এবছর একজন পেয়েছে, ওর নামটা কি বেশ, না এবছর লেখায়নি এখনো পর্যন্ত। স্যার আপনি কি বলেন, সরস্বতী সম্মান লিটারেচার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 1965? গুলজার পেয়েছিল, গুলজার। হ্যাঁ, গুলজারের সঙ্গে আরেকজন আছে। হ্যাঁ ওই রম্ভাচার্য নাকি একটা কিছু নাম। হ্যাঁ, স্যার আমি বুঝতে সরস্বতী পারলাম না, সরস্বতী সম্মান ওই তো, লিটারেচার স্যার হাইফেন দিয়ে লেখা হবে জ্ঞানপীঠ award। রাম ভদ্রাচার্য, রাম একজন ভদ্রাচার্য। সংস্কৃত স্কলার আর একজন বলিউড লিরিক্স আর উর্দু সাহিত্য। হুম, হ্যাঁ, তো লিটার আচ্ছা, সংস্কৃত হিসাবে পেয়েছিলেন, একজন উর্দুতে পেয়েছিলেন। সংস্কৃত হিসাবে ওই রামভদ্রাচার্য, আর উর্দু হিসেবে গুলজার। হ্যাঁ ঠিক আর আছে। স্যার ফার্স্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল জি শঙ্কর কুরু, তাই তো? হ্যাঁ, আচ্ছা চলো লেখো, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড লিটারেচার ক্ষেত্রে দেওয়া হয়, শুরু হয় কবে থেকে? 1965 সাল থেকে। নেক্সট, সরস্বতী সম্মান লিটারেচার ক্ষেত্রে দেওয়া হয়, শুরু হয় 1991 সাল থেকে। স্যার আপনি ব্যাস সম্মান বলছিলেন। নেক্সট দেখো ব্যাস সম্মান লিটারেচার। নেক্সট, অর্জুন অ্যাওয়ার্ড স্পোর্টস। অর্জুন অ্যাওয়ার্ড স্পোর্টস। নেক্সট লেখো ভাটনগর অ্যাওয়ার্ড। ভাটনগর অ্যাওয়ার্ড সায়েন্স। বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্যার কি বললেন? ভাটনগর অ্যাওয়ার্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট, বোরলগ অ্যাওয়ার্ড। বোরলগ অ্যাওয়ার্ড এগ্রিকালচার। কি স্যার বললেন? ভাটনগর অ্যাওয়ার্ড বলেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট বললাম বোরলগ অ্যাওয়ার্ড, মানে কৃষি ক্ষেত্রে দেওয়া হয় থাকে, এগ্রিকালচারাল অ্যাওয়ার্ড। হয়েছে? দেখো স্ক্রিন শেয়ার করলেন স্যার? স্যার বোরলগের অ্যাওয়ার্ডটা ফিল্ডটা কি বললেন? বোরলগ অ্যাওয়ার্ড এগ্রিকালচার নরম্যান বোরলগ ছিল না? হ্যাঁ, নরমান বোরলগ হচ্ছে কৃষি ক্ষেত্রের জনক বলা হয়, এগ্রিকালচার নরমান সবুজ বিপ্লবের জনক নরমান বোরলগ, তার নামে বোরলগ অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে। আচ্ছা আচ্ছা, এবার চলো, এই যে আমরা পদ্ম অ্যাওয়ার্ড পাই না, ন্যাশনাল যে অ্যাওয়ার্ড, পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় রিপাবলিক ডেতে। রিপাবলিক ডে প্রতি বছর রিপাবলিক ডেতে দেখবে
আমরা তো মানে রিপাবলিক ডে পালন স্যার করি। অ্যাওয়ার্ড কি শেষ, তাহলে দাগ টেনে দেবো? মানে অন্য কিছু লেখাচ্ছে আচ্ছা, নাকি? পুলিৎজার অ্যাওয়ার্ড লিখিয়েছি কি? পুলিৎজার অ্যাওয়ার্ড লিখে না দাও। না না। জার্নালিজম, এবার দাগ টেনে দাও। স্ক্রিন শেয়ার হচ্ছে কি? হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড। স্যার, হ্যাঁ, এখন তো প্রায় সবারই মানে হয় স্কুল টোল মনে হয় ছুটি আছে, তো সকালের দিকে জল ঝড় বৃষ্টিও হয় না। যদি সবার মানে মঞ্জুরি থাকে তাহলে তো আপনি সকালের দিকেও ক্লাস নিতে পারেন, মানে এটাই না, বলছি। সকালের দিকে আমার প্রবলেম হবে, কেননা সকালের দিকে টাইম বার করাটা ভীষণ প্রবলেম। স্যার সকালে সত্যি প্রবলেম আছে, সকালের দিকে হবে না। সকালে সমস্যা হবে, কিন্তু এখন এই ঝড় বৃষ্টি হচ্ছে তো, এবারে সমস্যাও আমারও সকালে হবে না, কারণ আমার তো আবার সব দিন সকালে ফ্রি থাকি না, বুঝতে পেরেছো? তো এই ঝড় জল কিছুদিন হবে, তারপর ঠিক হয়ে যাবে আশা করি। আস্তে আস্তে এসে আসলে কি বলতো, ধরো নতুন পরিবেশে তোমরা যখন ঘুরতে যাও, ঠান্ডা পরিবেশে গেলে সর্দি, নাকে সর্দি, কাশি, তারপরে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, হাত পা সব ফেটে যাচ্ছে, এরকম আর কি। এই কালবৈশাখী নতুন তো আমাদের পরিবেশে এসছে, নতুন পরিবেশ, সে তো ঘুরপাক খাচ্ছে, বুঝতে পারছে না যে কোথায় এলুম রে ভাই। মানে যেখানে যেমন পাচ্ছে, ধাক্কা মারছে প্রচুর। মানে এখন হচ্ছে এটাকে বলে বাস্ট অফ মনসুন। মনসুন যদিও না, বাস্ট অফ কালবৈশাখী বলা যেতে পারে, ঠিক আছে? মানে নতুন আসছে তো খুব তেজ। আমরা যেমন নতুন কোনো কিছু মানে মানে সাইকেল বা বাইক যখন নতুন আমরা কিনি, তখন কি হবে, বিশাল সব সময় চালাই, আমরা ছোটবেলায় করতাম না, সেই রকম আর কি। নতুন কালবৈশাখী তো কিছুদিন একটু মানে করবে আর কি, তারপর আস্তে আস্তে ও সহ্য হয়ে যাবে, তখন ও শান্ত হয়ে যাবে, প্রবলেম হবে না, বুঝলে? চাপ নেওয়ার দরকার নেই। স্যার যা গরম, একটু দরকার আছে। হ্যাঁ, ঠিকই। উম, ঠিক হয়ে যাবে আশা করি। চলো, রিপাবলিক ডে তে স্যারেরও লাভ হচ্ছে তাই না স্যার? কেন, কি ছিল? হ্যাঁ, বৃষ্টির বাজারে, ঠিক আছে, ফোনে গল্পটা ভালোই হচ্ছে, ক্লাস অফ করে দিয়ে। কাজ, যে যার চিন্তা আলাদা। আমি আমার চিন্তায় আছি, ডালিয়া। তুমি স্যার সঙ্গে, যতদিন না বিয়ে তুমি হচ্ছে পেছনে একটু লেগে নেই, বিয়ে হয়ে গেলে আর তুমি তো সঙ্গে সামনাসামনি থাকলে কিছু বলতে পারবো না। তোমার সঙ্গে বর নিয়ে রয়েছো, তোমার এই স্যার এই কানে এই হেডফোন নিয়ে পরিবেশে, ক্লাস নেবেন তাহলেই হলো। এই পরিবেশে তোমার ভালো হওয়ার কথা। আমার কেউ নেই, আমি কি করে ভালো হবো? হ্যাঁ, আমি তো আমার হাজবেন্ডেরও পেছনে লাগি, শুধু চুপচাপ মুটো মুটো শোনে আর হাসে। সেটাই। চলো, ডালিয়া রিপাবলিক। দিয়ে তুমি তো খুব ঘুরে এলে। হ্যাঁ, ঘুরে তো এলাম। চুপি চুপি ঘুরে এলো, চলো। আচ্ছা, রিপাবলিক ডে তে কি মানে কোন কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, এগুলো একটু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে যে রিপাবলিক ডে তে যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই সমস্ত অ্যাওয়ার্ড গুলোর মধ্যে কোনটা হাইয়েস্ট, কোনটা সেকেন্ড হাইয়েস্ট, ইত্যাদি এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? চলো লিখে নাও, রিপাবলিক ডে তে কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। লেখো, 1 নম্বর লেখো ভারত রত্ন অ্যাওয়ার্ড। ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। পদ্ম বিভূষণ, লিখে যাও, পদ্ম বিভূষণ, পদ্মশ্রী অ্যান্ড পদ্মভূষণ। এগুলো দেওয়া হয়ে থাকে, দেওয়া হয়, লেখো এগুলো দেওয়া হয়। স্যার পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। হ্যাঁ, পদ্মশ্রী। রত্ন কি ওই দিন দেওয়া হয়? হুম, ভারত রত্ন কি ওই দিন দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ রিপাবলিক দিন? হ্যাঁ। আচ্ছা, আমি তো জানতাম শুধু পদ্ম অ্যাওয়ার্ডটা দেওয়া। না, ওই দিনেই দেওয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে পরম বীর চক্র, এটা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। এটা হচ্ছে এবার গ্যালেন্ট্রি, লেখো পরম, PARAM, পরম বীর চক্র। এটা কি? এটা আবার কি? হ্যাঁ, লেখো পরমবীর চক্র, হেডিং করো। এটা কি অ্যাওয়ার্ড? ফর ব্রেভারি অ্যান্ড স্যাক্রিফাইস। হ্যাঁ,
এটা দেখো হাইয়েস্ট, সরি স্যার বলছিলাম আমি একটুখানি লেফট হচ্ছে, আমি একটু 5 মিনিট পরে আবার জয়েন হচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক আছে হ্যাঁ লেখো এটা হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, GALLANTRY গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। এটা হচ্ছে হাইয়েস্ট পরমবীর চক্র হচ্ছে মানে এটা যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য এটা দেওয়া হয়ে থাকে। যেমন যুদ্ধক্ষেত্রে অনেকে এই কার্গিল যুদ্ধ বা বিভিন্ন ধরনের যে যুদ্ধগুলো হয় বিভিন্ন দেশের সঙ্গে, ঠিক আছে, কত শহীদ হয়ে যায় তাই না? তো শহীদ হয়ে যায়, তারপরে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের কাজকর্মের জন্য, ঠিক আছে। যেমন আমাদের এই অভিনব না কি বেশ ওই মোচা মতো দাড়ির নামটা কি গো, এরকম এরকম দাড়ি ছিল না এই পাকিস্তানের স্যার এটা অভিনন্দন মারা যায় বর্তমান। তারপর দেয়, যুদ্ধক্ষেত্রে যদি শহীদ হয়ে যায় তবে দেয়, হ্যাঁ ওটাই। মানে বেঁচে থাকাকালীন পাবে না। হ্যাঁ কি বেশ নাম অভিনন্দন বর্তমান। হ্যাঁ অভিনব নাকি নাম? হ্যাঁ অভিনন্দন বর্তমান, ঠিক আছে। ওই মোচা দাড়ি মনে রেখেছি, ঠিক আছে। ওই মোচা দাড়ি ধরা পড়ে গেছিল, ঠিক আছে। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক এয়ারফোর্সের ছিলেন, কমান্ডার ছিলেন। তো পাকিস্তানে পড়ে গেছিল, তো ধরেছিল। তারপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে তো বিচার হয়, একে ফাঁসি দেওয়া হয়, মানে পাকিস্তানের আদালত একে ফাঁসি দেয়। তারপরে আমাদের এর নাম তো স্যার ফণীভূষণ ঘোষ। স্যার এর ফণীভূষণ কি? জাস্টিস, হ্যাঁ সে তো এর নাম। কুলদীপের জন্য স্যার, এর জন্য নয়, কুলদীপের জন্য। কুলদীপ, হ্যাঁ কিন্তু এটাকেও তো কুলদীপের জন্য করা হয়েছিল, এর জন্য নয়। অভিনন্দন বর্তমান একেও করা হয়েছিল তো নাকি? না একে এমনি কূটনৈতিক এর মাধ্যমে নিয়ে আসা হয়েছিল। ফিরিয়ে দিয়েছে না? হ্যাঁ ফিরিয়ে না দিলেও চাপ ছিল, পাকিস্তানের খারাপ অবস্থা ছিল, ফিরিয়ে না দিলে বলেছিল না, হুমকি দিয়েছিল ওকে যদি না ফেরত দেওয়া হয় সার্জিক্যাল স্ট্রাইক ফিরে একদম ইসলামাবাদই চলে গেছে। তো যাই হাইস্ট গ্যারান্টি অ্যাওয়ার্ড এটা লিখে নাও, ঠিক আছে। এটা কি বিভিন্ন আর্মি তখন স্যার ফরেনে কে ছিল, ফরেন মন্ত্রী কে ছিলেন তখন? মুখ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রী কে ছিলেন তখন? কখন স্বরাজ, কখন যখন অভিনন্দনকে যখন এ করা হয়। বিদেশ মন্ত্রী ছিল সুষমা স্বরাজ। না সুষমা স্বরাজ মারা গেছে তখন। তারপরে জয়শঙ্কর, জয়শঙ্কর ছিল। আচ্ছা হ্যাঁ আচ্ছা। সুষমা স্বরাজ কিন্তু খুব ভালো, মানে খুব জনপ্রিয় ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন। হ্যাঁ বাংলাদেশ পাকিস্তানের মধ্যেও জনপ্রিয় ছিলেন। হ্যাঁ। আর এই জয়শঙ্কর, এই যে বর্তমানে যে বিদেশ মন্ত্রী, এও খুবই মানে ইন্টেলেকচুয়াল মানে পার্সোনালিটি, ঠিক আছে। বিশাল ফেমাস, মানে এও খুব বিশাল। উনি তো আইএএস ছিলেন। আচ্ছা হাইস্ট, চলো এবার নেক্সট লেখো সেকেন্ড হাইস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। সেকেন্ড হাইস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড লেখো মহাবীর চক্র। মহাবীর চক্র, মহাবীর চক্র, CHAKRA। এটা লেখো সেকেন্ড হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট লেখো বীর চক্র। এই বীর চক্র লেখো থার্ড হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, থার্ড হাইয়েস্ট গ্যালেন্ট্রি। কি বললেন? হ্যাঁ বীর চক্র লেখা হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে তো, স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হ্যাঁ
না না স্যার হয়নি। এই দেখ হয়নি কেন, সবাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। সব দেখতে পাচ্ছ তো? একটু হাত তুলে দাও হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে তোমার প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এক্ষুনি জেনে নিলাম বা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা পদ্ম অ্যাওয়ার্ড যেগুলো দেওয়া হয়ে থাকে রিপাবলিক ডেতে, ভারতরত্ন বা হচ্ছে পরমবীর চক্র না, ভারতরত্ন, তারপর পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এবার হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড রয়েছে, আর হচ্ছে নন সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে। নন সিভিলিয়ান বাবা রে, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড মানে হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড গুলো কোন ক্ষেত্রে দেওয়া হয়? স্পেশালি মানে সেনাবাহিনীর ক্ষেত্রে বা আর্মির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্রে। এবার আর্মি অনেকগুলো পার্ট রয়েছে, ঠিক আছে, মানে স্থল বাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, আর একটা হচ্ছে জল মানে নেভি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, আর একটা কি বেশ আর্মি। আর্মি। নেভি, এয়ারফোর্স, আর্মি, এই তিনটে ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্পেশালি মানে সাহসিকতার দিক থেকে। এখানে যেমন হচ্ছে এই মৌমিতার হাজবেন্ড আর্মির লোক, মৌমিতার তার একটা না স্যার এয়ারফোর্সে। এয়ারফোর্সে, হ্যাঁ মৌমিতার বর হচ্ছে অমিতা দি এয়ারফোর্সে, আকাশে উড়ছে, আকাশে। আর ওই এর প্রিয়াঙ্কার একদম। হাজবেন্ড মাটিতে লড়ছে, হ্যাঁ ঠিক আছে? মাটিতে লড়ছে। কেউ কি আছো জলের ভিতরে লড়ে, এমন কেউ আছো কি? জলের ভিতরে ডালিয়া দিন। ডালিয়া, ডালিয়া রান্নাঘরে লড়ে। আলিয়া দি খুন্তির সঙ্গে লড়ে। তারপরে স্যার খুন্তির সাথে সবাইকে লড়তে হয় সকালবেলা হলে। হ্যাঁ আর সে তো এখন খুন্তি আমাকে সারাদিন লড়তে হয়। চলো রিপাবলিক ডে তাহলে পরমবীর চক্র তো লড়তে হয়, কারণ আছে, তোমার ছেলে মেয়ে রয়েছে, তোমার অনেক দায়িত্ব রয়েছে, তোমার মানে তোমার উপরে অনেক না স্যার আস্তে আস্তে বলছি, ঠিক আছে? হুম, স্কুল ছুটি তো সারাদিন শুধু এটা খাবো ওটা খাবো খাওয়ার ডিমান্ড চলছে, বুঝতে পারছেন? তা খাওয়াতে হবে না। সারা মানে দিন রাত খেটে খেটে ইয়ে করে দিচ্ছে, খাওয়াতে হবে না? ভালো রান্না করে খাওয়াবে। হাইয়েস্ট গ্যারান্টি অ্যাওয়ার্ড হয়েছে মহাবীর চক্র, সেকেন্ড হাইয়েস্ট গ্যারান্টি অ্যাওয়ার্ড, ওকে, আর বীর চক্র থার্ড হাইয়েস্ট গ্যারান্টি অ্যাওয়ার্ড, ওকে। এবার আমাদের মানে গ্যারান্টি অ্যাওয়ার্ড গুলো হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে হাইয়েস্ট মানে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ওকে। চলো লেখো হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। বলে তো দিলেন, প্রথমেই তো ভারতরত্ন বলে দিলেন। বললাম আচ্ছা লিখে নাও হাইয়েস্ট HIG হাইয়েস্ট EST হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ওকে। চলো প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন মানে দেওয়া হয় শুরু হয় কত সালে? 54 তিনজন ব্যক্তি প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পায়, ঠিক আছে। গোপালাচারী, রাধাকৃষ্ণন, সিভি রামন। লেখো সর্বলে রাধাকৃষ্ণন, ওকে। এটা 1 নম্বর। নাম্বার 2 লেখো সিভি রামন। নাম্বার 4 হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী, সিভি রামন, আর একটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন। গোপালাচারী আর সিভি রামন। তো রাধাকৃষ্ণন আর গোপালাচারী কি করেছিলেন? চক্রবর্তী রামান রাজাগোপালাচারী, সিভি রামন তো রামান ইফেক্ট আবিষ্কার করেছিলেন, আর রাধাকৃষ্ণন আর গোপালাচারী রাধাকৃষ্ণন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, পলিটিক্যাল সার্ভিস দিয়েছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং হচ্ছে তিনি একজন স্পেশাল মানে এডুকেটর আর কি, মানে ফিলোসফার। সর্বপল্লী রাধাকৃষ্ণন। টিচার্স ডে পালন করা হয় প্রতি বছর। তুমি ছাত্রদের বড় বড় শাসন দেয়, এই করেছে ওই করেছে, ইনি হচ্ছে ওই জন্য বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা এই চক্রবর্তী রাজাগোপালাচারী ইনি ছিলেন লাস্ট কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং অ্যাকচুয়ালি এটা তো মাউন্ট ব্যাটেন ছিলেন না? স্বাধীন ভারতের। স্বাধীন ভারতের ইনি প্রথম মানে স্বাধীন ভারতের
মাউন্ট ব্যাটেন ছিলেন, কিন্তু ইনি হচ্ছেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে। স্যার যদি বলা হয় অপশন দেওয়া হয় একজনকেই নাম সিলেক্ট করতে হবে, তাহলে কার নাম হবে ফার্স্ট ওরকম পেয়েছেন হিসেবে? ওরকম ভাবে দেয়া থাকে না, হয়তো যে কোনো একজনের নাম দেয়া থাকবে। না, ওটা মনে হচ্ছে গোপালাচারী হবে, কেন উনি 1 নম্বরে থাকেন। যেমন এখন যদি বলা হয় 50তম কে পেয়েছেন, তাহলে কিন্তু এর নামই নিতে হবে, আদবানির নামই নিতে হবে, কারণ 50তম হিসেবে ওনার নামই আছে। পেয়েছে একসঙ্গে 3-4 জন, কিন্তু হুম, দিয়েছে ওনাকেই 50তমকে ধরতে হবে। 50th ভারতরত্ন কে পেয়েছেন, তখন ওটা আদবানি অ্যান্সার হবে। আচ্ছা। তাহলে এক কাজ করো, উম, উম, এস- ওইরকম ভাবে আসে না, এরকম কোনো পরীক্ষায় আসেনি, বা থাকলে আমাকে মানে বলছো তুমি সম্ভাবনা যদি আসে আর কি এরকম। হ্যাঁ, হ্যাঁ, আমি সম্ভাবনার কথা বলেছি, কারণ আমি হ্যাঁ। মানে এই এমসিকিউ গুলোতে দেখেছি হুম 50th হিসাবে এসেছে, 50th কে পেয়েছেন সেই হিসেবে আদবানির নাম এসেছে, আমি হুম। দেখেছি। আচ্ছা, এবার চলো, তাহলে 1954 এবারে আমাদের যে ফেমাস পার্সোনালিটি রয়েছে তারা কবে কবে ভারতরত্ন পায়, এটা পরীক্ষায় আসে, দুই একটা মাঝে মাঝে আসে, ঠিক আছে। খুবই ফেমাস যারা দিয়েছিলেন মনে লোক, হয়, লিখিয়েছিলেন মেবি, মনে হচ্ছে। খুবই ফেমাস যারা হচ্ছে তাদের একটু আমরা দেখাবো। যেমন ধরো অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, 2015 সালে পায়। তো লিখিয়েছে কি তোমরা কেউ জানো? লিখে নাও, কি লিখেছে। এই ভারতরত্ন লেখানো হয়েছে মনে হচ্ছে, একটা টপিক পুরো। ভারতরত্ন লেখানো ভারত হয়েছে। লেখা হয়েছে। হ্যাঁ ভারত 2024 লিখিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে হয়ে গেছে, আর দুই একটা দেখাবো। ভারতরত্ন এটা দেখো, 2014 সালে সচিন তেন্ডুলকর। তাড়াতাড়ি স্যার বলো। 2015টা কি লিখেছেন? আচ্ছা, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। আচ্ছা, ইনি ইয়াংগেস্ট ছিলেন, একটু লিখে নেবে। আর স্যার এসটি মানে? সচিন তেন্ডুলকর। 1999। ইয়াংগেস্ট ভারতরত্ন প্রাপক অমর্ত্য সেন। 1999। হুম। সালটা আর একবার বলুন। 1999 লেখা আছে। নেক্সট লেখো 1991। সর্দার বল্লভভাই প্যাটেল। মোরারজি দেশাইও পাই। মোরারজি দেশাই। 1990 নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। মোরারজি দেশাইটা কবে? এই তো 1991। চলো। এই মোরারজি দেশাইয়ের সঙ্গে আর কি বললেন? ওই তো কি সর্দার বল্লভভাই হ্যাঁ, প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার আচ্ছা বল্লভভাই স্যার, প্যাটেল। স্যার বলছি ইয়াংগেস্ট ভারতরত্ন প্রাপক ও সচিন তেন্ডুলকর বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সচিন তেন্ডুলকর। আচ্ছা, উনি রিটায়ার্ড নিয়েছিলেন 14তেই তো, 13তে? মনে নেই। তো যে ছিলেন সে নাম অ্যানাউন্স করে দিয়েছিল, এরকম কিছু একটা শুনছিলাম সেই সময়। হুম হুম।
আচ্ছা চলো, স্ট্র্যাটেজিকে মোটামুটি একটা দিলাম। ঠিক আছে, এগুলো কেন দিলাম, মাঝে মাঝে এরকম দেবো, কারণ স্ট্র্যাটেজিকে পেজটা একটু ওপেন করুন, পেজটা ওপেন করুন। স্যার হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্পোর্টস এর ক্ষেত্রে যে বিভিন্ন এইগুলো হয় না, টার্ম। বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টার্ম গুলো ওটা একদিন লিখিয়ে দিন তো। তো চলো আজকেই হোক, শুভশ্র শিক্ষম, হেডিং করো স্পোর্টস টার্ম, এগুলো আছে। রিপাবলিক ডে কি আর কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না, এইগুলোই দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই দেখা যায়। আবার কি দেবে, আবার কি অ্যাওয়ার্ড আছে? অনেক অ্যাওয়ার্ড আছে তো, অনেকক্ষণ ধরে চলে তো আরে অনুষ্ঠান। অনেকক্ষণ ধরে চলে, অনেকজনকে দেয় বলে অনেকক্ষণ ধরে চলে। 100 জন বা 200 জন করে, 200 জন না, 120-25 জন বা 100। এবছর যেমন 100 কত, 18 জন। 32, হ্যাঁ 132। 132 জন। আগের বছর মনে হচ্ছে 118, এবছর 132 জনকে দেওয়া হয়েছে। ওই এতজনকে দিতে হবে না, এ কি আর ধরবে আর ছাড়বে এরকম না তো, আমাদের মতো একটা সম্মান দেওয়া হবে তাকে। হুম। চলো দেখো, এই স্পোর্টস পার্সোনাল, সরি, স্পোর্টস যে বিভিন্ন ধরনের স্পোর্টস রয়েছে, তো এই স্পোর্টস এর ক্ষেত্রে বিভিন্ন টার্ম থাকে, কিন্তু এই টার্মগুলো মনে রাখা খুব চাপের ব্যাপার, একটু ট্রিক্স করে পড়তে হবে। হুম, ট্রিক্স, একটু ট্রিক্স করবো, ঠিক আছে, মানে লেখাতে লেখাতে একটু ট্রিক্স বানাবো, যাতে মনে থাকে। ঠিক আছে, তোমরাও হেল্প করবে কিভাবে করা যায়। পাগলা হতে হবে, সাজতে হবে। টার্ম লেখো, 1 নম্বর লেখো, কিছু কিছু আছে কিন্তু। পয়েন্ট করব কি নামে? হুম, লেখো স্পোর্টস রিলেটেড টার্ম। স্পোর্টস রিলেটেড টার্ম, দেখো ভালো কথা একটু বলি তোমাদেরকে। দেখো, তোমাদের আমি কোনোদিন মোটিভেশন দিই না, অ্যাকচুয়ালি আমি অতটা সময় পাই না ক্লাসের মধ্যে। আমি চাই যতক্ষণ থাকি মানে পড়াশোনা হোক, এক্সট্রা কথা বললে সময় নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি সঙ্গে সঙ্গে কথা, উল্টোপাল্টা কথা না বলে পড়াশোনাতে চলে যাই। ঠিক আছে, মোটিভেশনটা বিষয়টা অনেকে ডিমোটিভেটেড হয়ে পড়ছে, বিষয়টা হচ্ছে ডিমোটিভেটেড হয়ে পড়লে হবে না, ঠিক আছে, মানে স্যার আমি হয়ে পড়ছি, সবাই মানে। কারণ কালকে সুপ্রিম কোর্টে আমাদের একটা রায় বেরিয়েছে, আমরা হেরে গেছি, সেজন্য। আবার তুমি কেস করেছিলে কিসে? কেস নয়, এটা অনেকদিন আগে থেকে চলছে, আমাদের বিএড দের ওই 2020 সালে নিয়োগটা হয়েছিল না, ওর কিছু সিট পড়েছিল, তো সিটটাকে নিয়ে পর্ষদ যা খেললো কি বলবো আর, মানে শেষ মুহূর্তে গিয়ে হেরে গেলাম। ও 4000 সিটকে গাপতে নিল পর্ষদ। আচ্ছা আচ্ছা। কি বলবো? ঘোষণা করেছিল 16,000 নিয়োগ হবে, 12,000 11,000 সামথিং, মানে অ্যাপ্রক্স 12,000 নিয়োগ করে চুপচাপ বসেছিল। 4,000 সিট মানে গাপতে নিয়েছে। ও, ওটা আরটিআই করে বের করে আমাদেরকে করতে হয়েছিল। শেষ মোমেন্টে কি করে সুপ্রিম কোর্ট এরকম রায় দিতে পারে আমার জানা নেই। বলছে স্টুডেন্টরা দেরি করে এসেছে। তা এটা বলছে না যে পর্ষদ কেন লুকিয়ে রেখেছে, স্টুডেন্টরা দেরি করে এসেছে বলে সেজন্য কেস আর ডিসমিস করে ওইসব দিল। বলে লাভ নেই। সত্যি কথা বলতে টাকা আমার দিতে গেলে, কালকে রায় দেখে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট পুরো মানে কেনা হয়ে গেছে না কি, এই আমি দেখো, খুঁজে পাচ্ছি না। যে কোনো জিনিসে সেই ছোটবেলায় একটা এই মানে পড়তাম, যে টাকা যার মানে আইন তার। অ্যাকচুয়ালি এটাই, আমরা একটা কেস করেছিলাম, ঠিক আছে, সেই কেসের সব প্রমাণ রয়েছে, মানে যত ডুপ্লিসিটি বা যত মানে করাপশন সবকিছু প্রমাণ দেওয়া হয়েছে, তবুও টাকা পয়সা চলে গেল মাঝখান থেকে। তো আমাদের উকিল সে আর লড়ে না, মানে সে টাকা পয়সা জানে আমি টাকা পেয়ে গেছি, আর ওই দিক থেকে সরকারের বিরুদ্ধে লড়ছি, মানে কি সরকারের ভালো উকিল, সরকার একটু টাকা দিয়ে দিলে সে আর কি কথা বলবে, কথা বলবে, চুপচাপ হয়ে হেরে গেল। স্যার ভালো কি খারাপ কি সেটা পরের ব্যাপার, কিন্তু চোখের সামনে দুর্নীতি, চোখের সামনে দেখছে পর্ষদ এসব কাণ্ড করছে, কি করে উল্টো একটা যুক্তি দিয়ে মানুষ ভুল প্রমাণ করে দেয় আমি জানি না, কিভাবে এটা লজিক কাজ করে। ঠিক আছে, বাজে আর কি একদম। করা যাবে, এরকম হচ্ছে। বিষয়টা হচ্ছে ডিমোটিভেটেড হলে হবে না, এখন এই ভোটের সময় কি বলবো, মানে এদের সবকিছু বন্ধ হয়ে গিয়ে ভোটটাই হবে, কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের গণতন্ত্র উৎসব 2-3 বছর না, 2-3 মাস লাগবে, এটা মানে 2-3 মাস না, 1 মাসে মোটামুটি। এর মধ্যে মানে অন্তত কিছু ফর্ম টর্ম বেরোলে, তবু এটা এখানে কোনো কিছু হচ্ছে না, মানে এটা খুব একটা খারাপ বিষয়, মানে কি বলবো আর কি। তবুও এই সময়টা কি বলতো, একটু প্রিপারেশনটা নিতে হবে, বুঝতে পেরেছো?
প্রিপারেশনটা নিতে হবে সবাইকে, যাতে কি হবে সামনে তো অবশ্যই পরীক্ষা টরীক্ষা হবে, নাকি এরা সবকিছুই বন্ধ করতে হবে, তা তো হবে না, পরীক্ষা তো হবে। আর অ্যাকচুয়ালি এই জায়গা থেকে মানে ডিমোটিভেটেড হলে হবে না। ডিমোটিভেটেড হওয়া মানে আমাদের মানে যে এনার্জিটাকে মানে আলটিমেট লাভ কিছু হবে না। স্যার আপনি প্রত্যেকদিন ক্লাস নেওয়ার 5 মিনিট আগে প্রথম 5 মিনিট মোটিভেট করে দেবেন সবাইকে। হ্যাঁ, মানে নেগেটিভ আমরা মানে ডিমোটিভেশন হওয়া নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা মানে আমাদের নেগেটিভ মানে আমাদের মানে যে উইকনেস সেটাকে আরো মানে চাঙ্গা করে দেয়। হ্যাঁ, এমনিতে আমরা তো দুর্বল, ঠিক আছে, আবার নেগেটিভিটি আসা মানে সেটাকে আরো চাঙ্গা করে দেবে। নেগেটিভিটি আনতে হবে না, ভাই হবে হবে, ঠিক আছে। নেগেটিভিটি মানে আসলে একটু ঘোরাঘুরি করে নেবে, খাওয়া দাওয়া করবে, একটু এনজয় করে নেবে, ঠিক আছে। যেমন ডালিয়ার সঙ্গে, যেমন ডালিয়া গেল এর সঙ্গে হ্যাঁ হ্যাঁ স্যার, ঘুরতে মন গেল, খারাপ ঠিক করে এসেছিলাম কিন্তু রায় বেরোনোর পর আবার মাথাটা কেমন হয়ে গেল। ও ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে নেগেটিভিটি আনলে হবে না, হবে হবে হবে, ঠিক আছে। পজিটিভ সবসময় পজিটিভ স্যার থাকতে হচ্ছে। হ্যাঁ একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো? হুম হ্যাঁ বল। কোশ্চেন মানে এমনি একটা জিনিস। স্যার আমি 22 সালে টেট পাস বিএড দেখিয়ে তখন পরীক্ষা দিতে মানে বসার অনুমতি দেওয়া হয়েছিল। হুম তো ওই টেট পাস সার্টিফিকেটটা কি মানে এখন আমরা পরে ডিএলএড করছি, তো ওই সার্টিফিকেটটা কি কোনো ভ্যালু হবে? মানে পরে ডিএলএড করলে কি আমরা ইন্টারভিউতে বসতে পারবো ওই সার্টিফিকেট দেখিয়ে? অ্যাকচুয়ালি এটা আবার পর্ষদ কি চাইছে সেটা তার উপর ডিপেন্ড করবে। পর্ষদ যদি বলে হ্যাঁ এটাই ঠিক, পর্ষদ কি চাইছে তার উপর নির্ভর করবে। কারণ অ্যাকচুয়ালি মানে ল দেখতে গেলে কিন্তু বসতে দেওয়ার কথা নয়, হ্যাঁ কারণ এখনকার রুলস অনুযায়ী আগে ডিএলএড আগে ট্রেনিং তারপর টেট। হুম হ্যাঁ, এবার এবার যেহেতু এবার তোমার সেই কিন্তু দিলে ছাড় দিলে ভালো, অনেকেই পাবে চান্স। সেই কারণে ওই বলা যাবে না যে তুমি পারবে, অ্যাকচুয়ালি এগুলো পুরোটা ডিপেন্ড করবে পর্ষদ কি চাইছে, অ্যাকচুয়ালি সেটা তো মানে ট্রেনিং এ অ্যাডমিশন নেওয়ার পর সার্টিফিকেটটারই কোনো 23 কি সালে ভ্যালু নেই তাহলে? মানে আমরা ভ্যালু পরীক্ষা দিয়েছি, একটা নাম্বার পেয়েছি, সেই সার্টিফিকেটটা তো অন্তত মূল্য দিতে পারে, ওই এইটাই। বিএড সেই থাকলে সার্টিফিকেটে যখন তুমি অ্যাপ্লাই করেছিলে ওই সার্টিফিকেটে কিন্তু তোমার ট্রেনিং বিএড আছে, তোমার ট্রেনিং ডিএলএড নেই। হ্যাঁ, বিএড আছে তো। এই জন্যই বলছি 23 সালে দিয়েছিলে এক্সাম। এই সালে দিয়েছিলাম। 23 সাল যদি কোয়ালিফাই করে যাও কেউ আটকাতে পারবে না, ওটাতে কেউ আটকাতে পারবে না। চলো শুরু করো, বেশি সময় নেই, 9টা বেজে গেছে, খাওয়া দাওয়া করবে, চলো বাদ দাও। সাইলি মোটামুটি ওইরকম ব্যাপার ট্যাপার আছে, ওসব বাদ দাও, যে সামনে পরীক্ষা হবে ও পাস করে যাবে, ওটা তো এটাই বলতে চাচ্ছি, নোটিফিকেশন যখন বেরোবে দেখে তোমরা সিদ্ধান্ত নিও, নোটিফিকেশন সব উল্লেখ করা যেহেতু হবে। আছে ভয় পাওয়ার তো কিছু নেই, হলে থাকলে হবে, মানে দিলে হবে, না দিলে আবার হবে, চাপ নেওয়ার কিছু নেই। প্রতি বছর তো হচ্ছে না টেটটা, আগের মতো তো আর সেই প্রতি বছর হচ্ছে, সেখানে চাপ নেওয়া দরকার না। ঠিক আছে, চলো লেখো স্পোর্টস ডে, প্রথমে লেখো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন এটা একটা, ব্যাডমিন্টন তো আমরা সবাই খেলেছি ব্যাডমিন্টন, ঠিক আছে। তো কিছু টার্ম ইউজ করে প্রফেশনাল মানে ব্যাডমিন্টন যারা খেলে, ব্যাডমিন্টন প্লেয়ারের দুটো নাম বলো তো দেখি। পিভি সিন্ধু। ঋতুপর্ণা, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আছে ঋতুপর্ণা। হ্যাঁ আমি আনকমন নাম বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আছে ঋতুপর্ণা। ঋতুপর্ণা, হ্যাঁ, আর পিভি সিন্ধু। সাইনা নেওয়াল আছে। সাইনা নেহওয়াল, সাইনা স্যার এই যে, অবসরপ্রাপ্ত হয়েছে মানে রিসেন্টলি সাই প্রনেস। সাই প্রনেস, সাইনা, হ্যাঁ আগের দিনে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এ লেখানো আছে। সাই প্রনেস, সেই বৃদ্ধ হয়ে গেছে সাই প্রনেস। আচ্ছা, সাই প্রনেস, সাইনা নেহওয়াল আছে, পিভি সিন্ধু। পিভি সিন্ধু, হুম স্যার আগে এই হ্যাঁ সাত্বিক সাত্বিক সাইরাজ নাকি সাত্বিক একটা, সাইরাজ, হ্যাঁ উনিও সাত্বিক একটা, সাইরাজ, সাত্বিক হ্যাঁ হ্যাঁ, সাইরাজ, আর চিরাগ শেট্টি, চিরাগ শেট্টি, ওরাও তো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনেরই। হ্যাঁ এরাও ব্যাডমিন্টন, এরাও তো সেই পেলো না, অর্জুন অ্যাওয়ার্ড পেলো। অর্জুন অ্যাওয়ার্ড নয় তো, অর্জুন অ্যাওয়ার্ড মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। হ্যাঁ ওরা হ্যাঁ, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ মেজর
মেজর হিসেবে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ পেয়েছে অ্যাওয়ার্ড। দুজন। ধ্যানচাঁদ হ্যাঁ, ধ্যানচাঁদ পেয়েছে। আর হচ্ছে ফ্রান্স ওপেনের ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা লেখো ডিউস। ডাবল, DOUBLE, ডাবল। স্যার একটু লিখে দিন না ওগুলো, একটু বানানগুলো। আচ্ছা ডিউস, ব্যাডমিন্টনের ক্ষেত্রে এগুলো মনে রাখা খুবই মুশকিল। এই যে লিখছি এর যে মাধ্যমে আমরা সবাই আলোচনা করছি, তার মানে আমাদের মনে থাকার কথা। দেখো ডিউস হয়েছে, ডাবল। আর দেখো ড্রপ হয়েছে, লাভ। স্মাশ, ফল্ট। ওকে, তাহলে ব্যাডমিন্টন এর সঙ্গে লাস্টেরটা কি লিখলেন? FAULT? ফল্ট। হ্যাঁ, স্যার একটু এগুলো সম্পর্কে একটু বলে দিবেন, তাহলে লিখে নিলে মনে রাখতে সুবিধা হতো। কিরকম? ডিউস কোনটাকে বলে, ডাবলস তো জানি, হুম, ড্রপ, লাভ এগুলো কোনটাকে কোনটাকে বলে, মানে কি ক্ষেত্রে এই টার্মগুলো ইউজ করা হয়, এটা এগুলো যদি একটু বলে ভালো হয়। অ্যাকচুয়ালি এগুলো মানে বলা খুবই চাপের ব্যাপার। এগুলো খেলার সঙ্গে রিলেটেড তো, টার্ম ইউজ করা হয়। এবার এগুলো কিরকম মানে বলবো, মানে বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, কোন ক্ষেত্রে মানে লাভ, এই যে বললেন লাভ টার্মটা, এটা কখন ইউজ করা হয় ব্যাডমিন্টনের ক্ষেত্রে? ডাবলসটা জানি, সিঙ্গলসটা জানি, লাভ, স্ম্যাশ এগুলো কখন ইউজ করা হয়, মানে এগুলো? কোন ক্ষেত্রে ইউজ করা হয় ব্যাডমিন্টনের? ও আচ্ছা আচ্ছা, এগুলো সত্যি কথা আমি তো চাপ দেয় যেটা ওইটা। হ্যাঁ চাপ কি স্মাশ। সেই স্ম্যাশে সেই ওই ফেলে দেয় না একেবারে, সেই একদম মানে অন্যজন আর এ করতে পারে না, মারতে পারে না। বাংলায় যেটাকে চাপ বলে ওইটা। চাপ করা হয়, আচ্ছা আচ্ছা। স্মাশ করো মানে চাপ, মানে একদম একদম ঘেসে মারা, স্ম্যাশ চাপ করে মারা, দিল, মানে ধ্বংস করে দিল তাকে নাকি? স্মাশ করা। আর লাভ করা মানে কি, ভালোবাসা দেওয়া, মানে ভালো করে টুক মানে দেওয়া, সামনে ভালোবেসে দেওয়া। কি ভালোবেসে দিল? ভালোবেসে মানে এদিক থেকে তুমি মানে ভালোবেসে এদিকে ছুড়ে দিলে আর কি, মানে মানলেও ভালোবেসে তোমাকে দিল। ওটা নয় স্যার, ওই যে আপনার কোর্টে থাকে না, অপোনেন্ট যখন আপনার একটা ব্যাডমিন্টনের যে সেটটা আপনাকে মারতে দিচ্ছে না, ওই যে অনেক সময় হালকা মেরে তুলে দেয়, ওইটাকে বলা হচ্ছে। আচ্ছা, হতে পারে, আমার ঠিক জানা নেই। ঠিক আছে। এই এরকম এরকম একটু একটু হেল্প করবে, তাহলে বুঝে রাখতে সুবিধা হয়। স্যার আপনার এই লাভটা আমার মনে থাকবে, টুক করে আরে তুমি তো লেজেন্ড দিদি, তুমি তো লেজেন্ড, আমরা কি আর লেজেন্ড? লেজেন্ড মানে শোনো, একটু টিক্স করো, এমন একটা এখানে এখানে একটাই বস, ঠিক আছে? সেই বসের নাম প্রীতম স্যার। হেস। আচ্ছা একটু টিক্স করো তো কি হতে পারে। আচ্ছা ব্যাডমিন্টন, আচ্ছা দাঁড়া, চার্জ শেষ হয়ে গেল তোমাদের, দাঁড়া চার্জটা দিই। বলো কি হবে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে লাভ হয়ে গেলে, তাই তো, ভালোবাসা হয়ে গেল। স্যার এখানে নেটে দেখাচ্ছে যে ব্যাডমিন্টনের লাভ বলতে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড লাভ থেকে এসছে। যদি কোনো প্লেয়ারের 0 স্কোর থাকে হুম। তাহলে সেই প্লেয়ারের ওই স্কোরটাকেই লাভ বলা হয়, তাই বলছে। তাহলে কি হলো When ব্যাপারটা? a player is in 0 score. জিরো স্কোর, লাভ মানে জিরো স্কোর। আর তোমরা শুধু বলছো লাভ মানে প্রথম থেকে যে যা পাচ্ছে বলে যাচ্ছে। শোনো, এগুলো ওইরকম ভাবে মনে রাখলে জীবনে পারবে না।
অনেক আছে, এটা শুধু ব্যাডমিন্টন বলছি বলে। আচ্ছা, এগুলো একটু ট্রিক্স করে করতে হবে। মানে কি, আচ্ছা চলো, ট্রিক্স এরকম ভাবে হবে না, উল্টো পাল্টা ভাবে বললে তখন ট্রিক্স স্যার আপনি ভাববেন, টিপস ভাববেন, কিন্তু পরপর এখন লিখিয়ে যান, সময় কমে আসছে। বেসবল, বেসবল কোন দেশের জাতীয় খেলা বলো তো? বেসবল। আমেরিকা। আমেরিকা। হ্যাঁ, লেখো ডায়মন্ড। হোম, পিটচার, পিটচার, হয়েছে? স্ট্রাইক, এসটি, স্ট্রাইক। ডায়মন্ড, হোম, পিটচার, স্ট্রাইক, এই চারটে মনে রাখতে হবে। স্ট্রাইকটা তো ক্রিকেটের সঙ্গে না, স্ট্রাইক রেট বলে না। ওরকম মনে হয়, ওরকম মনে ওইরকম ভাবে সব ক্ষেত্রে হয়, অনেক বিভিন্ন ক্ষেত্রে একই ওয়ার্ড থাকে, ঠিক আছে? স্ট্রাইক মারা। নেক্সট লেখো ব্রিজ। আচ্ছা, হকি দেখো, হকি। হকি খেলার সঙ্গে যুক্ত বুল, বুঝছে? পেনাল্টি, কর্নার, হয়েছে? আচ্ছা, কর্নার হয়েছে, পেনাল্টি, কর্নার, গোল, ক্যারি, ওটা কি রেখেছেন? গোল, GOAL। হ্যাঁ, GOAL, গোল। আচ্ছা, নেক্সট লেখো আন্ডার কাটিং। আন্ডার কাটিং, চলো। লন টেনিস, স্যার হকির পেজটা দেখান একটু। বুল, পেনাল্টি, কর্নার, গোল, ক্যারি, আন্ডার কাটিং। হয়েছে মঞ্জিনা? হ্যাঁ স্যার হয়েছে। এবার লেখো লন টেনিস। লন টেনিসের সঙ্গে যুক্ত কয়েকটা টার্ম মনে রাখতে হবে। ডিউস,
বানানটা কি লিখেছেন প্রথমটার ব্যাডমিন্টনের মতোই হ্যাঁ ডিইউসি হ্যাঁ DEUC। স্যার বলছি লন টেনিস আর ব্যাডমিন্টন তো একই রকম, কিন্তু ওর মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারি না। পার্থক্যটা কি আছে স্যার? টেনিস ব্যাডমিন্টন আলাদা তো। টেনিস ব্যাডমিন্টনের তো ইউজ করা হয়, ওই কক। আর টেনিসের একটা বোর্ডের মানে একটা টেবিলের মধ্যে খেলা হয় স্যার। লন টেনিস আর সেটা তো টেবিল টেবিল ওটা তো টেবিল টেবিল টেনিস টেনিস, যেটা টেবিলে খেলা হয়, কিন্তু লন টেনিস ওর লন মধ্যে টেনিস টাঙিয়ে লনে খেলা হয় লন টেনিস লনে খেলা হবে একটা কক নিয়ে খেলে আর একটা বল নিয়ে খেলে না? হ্যাঁ একটা তো কক, এটা লন টেনিস বল নিয়ে খেলা হয় হ্যাঁ লন টেনিস বল। আর আর ব্যাডমিন্টনটা ককে খেলা হয় অনেক ডিফারেন্স। ও হ্যাঁ হ্যাঁ। আর এদের কোর্টটা অনেক বড়, কিন্তু লন টেনিসের কোর্ট অনেক বড় হয়, আর ব্যাডমিন্টনের কোর্ট অত বড় হয় না। হ্যাঁ ওই জন্য তো নাম লন স্যার লন মানে তো বারান্দার মতো বড় জায়গা হুম। আচ্ছা ডিউস, সার্ভিস, সেট, লাভ, চুকার, কি বলছেন সার্ভিসের তো কি বললেন? ডিউস, সার্ভিস, সেট, লাভ, চুকার, CHUKKER, চুকার, ম্যালেট, ম্যালেট। স্যার ওটা CHUKKER। সরি এক মিনিট, সরি এক মিনিট এগুলো বাদ দাও। কোনটা বাদ দেবো স্যার? মুছে দিয়েছি, দেখো এই কটা দেখো, ডিউস, সার্ভিস, সেট, লাভ। এটা লেখা স্মাস। হয়েছে? এটা লেখো চেস, দাবা। চেক। ক্যাসে এটা হবে তো? সবথেকে প্রাচীনতম খেলা হ্যাঁ আর ইন্ডিয়াতেই উৎপত্তি। দাবা খেলা উদ্ভব শুরু করেন কে? সবই তো সেই স্যার দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদীর বস্ত্রহরণ। এই তো দাবা খেলা থেকে শুরু হয়েছিল এটা নাকি পাশা খেলা সেটা হ্যাঁ একই রকমই তো একই রকম। হ্যাঁ স্যার রিজাইন হবে তো? রিজাইন, রুক, পন, নাইট, বিশপ। হ্যাঁ বিশপ। হ্যাঁ ওগুলো ওই বাবা, তুমি তাহলে দাবাটা খেলো মনে হয়। গ্র্যান্ড মাস্টার হবে স্যার। গ্র্যান্ড ওই মাস্টার। তো ঘোড়া হাতি ওইগুলোকেই তো ইংলিশে ওইগুলো বলে আচ্ছা গ্যামবিট। আচ্ছা দাবা খেলা কটা ঘর আছে, কোর্ট আছে? 64টা 64টা বক্স থাকে কটা? সাদা কালো মিলিয়ে। 64টা? হ্যাঁ স্যার। আচ্ছা এরকম তাই তো, 8টা, এই না সরি 8টা এই 16টা, 16 এখানে 16টা, এখানে 16টা, এখানে 16টা, এখানে 16, তাই তো? 8টা করে হলে না 16টা করে 64টা, তাই না? রানী কাকে বলা হয়, কোনটা রানী? রাজা রানী এরকম থাকে না? হ্যাঁ রানীর ছবি এখন তাহলে রাজা রানী মন্ত্রী ঘোড়া সবই তো থাকতো।
স্যার কিতকিত খেলে স্যার বড় হয়েছে কি করে স্যার দাবা জিনিসগুলো জানবো? এটাই হচ্ছে কথা। কিত কিত খেয়ে বলে বড় হয়েছে। আগে সে আমরা স্যার প্রিয়াঙ্কা খুব ভালো ক্রিকেট খেলতে জানেন। হ্যাঁ, আমি এখনো খেলেছি। মানে আগে যে স্কুলে কাজ করতাম সেখানেও খেলেছি ক্রিকেট। আমরা আগে এই কবাডি খেলতাম। স্কুলেও খেলেছি। কবাডি। আর স্যার আমি খুব ভালো কাবাডি খেলতাম, কিন্তু এখন এখন বললে গোহারা হেরে যাবে আচ্ছা, আমাকে নেবে। এখনকার ছেলেরা এইসব খেলা কি এগুলো জানে না কিন্তু। এটা আর আমি কি খেলতাম জানেন? হ্যাঁ। স্কিপিং। ও, আমার রেকর্ড আছে 1.5 ঘন্টা স্কিপিং এ। তুমি ওইখানে এত চটপটে, স্কিপিং তো চটপটে লোকেরা করে। স্কিপিং প্রাইজ পেয়েছো কোনোদিন? হ্যাঁ, প্রচুর প্রচুর। বললাম না রেকর্ড আছে আমার 1.5 ঘন্টা টানা স্কিপিং। অবশ্য হ্যাঁ, 2 দিন জ্বরে উঠতে পারিনি তারপরে। হ্যাঁ, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আমার স্কিপিং এর রেকর্ড আছে। ও মাই গড, না, ইউনিভার্সিটিতেও ক্রিকেট খেলেছি। তুমি তো গিনেস থার্ড বুকে নাম হয়েছিলাম। তুলে দেবে। কোন দিকে তুমি নেই? 1.5 ঘন্টা স্কিপিং করতে পারে কেউ? হ্যাঁ, আমি করেছি। কবে? আমি প্রচুর প্রচুর, আমি তখন ক্লাস 6 এ পড়ি। প্রচুর প্রাইজ পেয়েছি আমি স্কিপিং এর স্যার আগে। তার কোচই ছিল তখন। ও কিন্তু স্যার মাধ্যমিকের পর সবকিছুতেই বসে গেছি। মাধ্যমিক দেওয়া বাড়ি থেকে সব বন্ধ করে দিয়েছে। মাধ্যমিক আর আমরা ক্লাস 6 থেকে মা বেরোতে দিত না আর। না না, মাধ্যমিকের সময় আমার গান, নাচ, আমার আবৃত্তি, আমার খেলাধুলা সব বন্ধ করে দিয়েছে বাড়ির লোক। আচ্ছা, আচ্ছা, এই কটা লিখে নাও। তারপরে লেখো পোলো। পোলো খেলা। এই পোলো খেলা খেলতে গিয়ে কে মারা গেছিল বলো তো? আলাউদ্দিন খলজি। কুতুবুদ্দিন। হ্যাঁ, হ্যাঁ কুতুবুদ্দিন আইবক। স্যার ওগুলো স্যার সবই ষড়যন্ত্র। কেন? ও হ্যাঁ, রাজাদের ব্যাপার। চুকার। স্যার ওটা বান্দার লিখেছে। লিখলেন? BUNDR। চুকার। মেলট। আপনি কি লিখছেন? বান্ডেন। BUNDEN DR BUNDER। মেলট। স্যার 60 ইয়ার্ডার হবে? হ্যাঁ, 60 ইয়ার্ডার। 60 ইয়ার্ডার YARDER। পোলো খেলা ইউজ হয় তো স্যার ওটা? ইয়ারডার হ্যাঁ হ্যাঁ। হবে, আমার ঠিক জানা নেই। হয়তো ওটা ওই হ্যাঁ। জমির পরিমাপটার নাম 60 ইয়ার্ড। 60 ইয়ার্ড। ও আচ্ছা, স্যার পোলোটাকে কি চৌগান বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলোকে কি বলে? চৌগান বলে? চৌগান। হ্যাঁ হ্যাঁ, চৌগান। প্রাচীন প্রাচীন দেশে আগে ওটাকে চৌগান বলা হতো। চৌগান। ভলিবল। বলে খেলে ভলিবল। ভলিবল কেন জলে খেলা হবে? সেটা তো ওয়াটার পোলো। ও, হাতে করে মারে, এটা ভলিবল নয়? হাতে করে বলে ভলিবল। হ্যাঁ, দেখো বুস্টার, ডিউস, লাভ, সার্ভিস, স্পাইকার, স্পাইকার। ঠিক আছে, বুস্টার, ডিউস, লাভ, সার্ভিস, স্পাইকার। নেক্সট ক্রিকেট, লাস্ট। বোলিং। স্যার আরেকটা খুব আছে সাঁতার থেকে। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইং। গল্ফটা লেখা নয়, গল্ফটা আছে।
বাউন্সার কি বললেন স্যার, কি বললেন? বাউন্স পাইন না কি বললেন? এই ক্রিকেটটা পরীক্ষায় আসে না কোনোবার। হ্যাঁ, ওটা তাই না সবাই দেখে তো ওই জন্য। ইজি। বোলিং বাউন্সার এগুলো দু একটা দেখে দিচ্ছি। আচ্ছা এটা বাদ দাও, পরীক্ষা আসে না এটা। আচ্ছা স্যার এটা লিখিয়েই দিন পুরোটা। আচ্ছা দাঁড়াও, যেটা আসে লিখে আছে। কি বেশ বলছিলাম? গল্প সুইমিংটা লেখেন, সুইমিংটা। গল্পটা লেখো, গল্প। এই টি স্যার টি ডবল ই টি, এটা বাংকার, হ্যাঁ টি বগি, বাংকার, ক্লাব হবে, ক্লাব। পুট, পিইউ ডবল টি, এটাও হয়। পুট, হ্যাঁ পুট, ফুটহোল, ফুটহোল। পুটিং, স্যার ওটা শুধু পুটিং না পুটিংটা গ্রিন, কোনটা লিখবো? পুটিং, পুটিং, পুটিং লিখবো। পুটিং হয়, পুট হয়, হোল। আচ্ছা গল্ফ খেলার ডিস্টেন্স কত হয় জানো? লিংক ক্যাডেল এইটা আছে হোল। 6টা লিখে দিলাম আল্লাহ। কত ডিস্টেন্স হয় গলফ খেলা? জানি না, এমনি জিজ্ঞাসা করলাম কিউরিওসিটি হিসাবে। এই গলফ কি বড় লোকেদের খেলা বলা হয় না? হ্যাঁ, একজন প্লেয়ারের নাম বলো। টাইগার টাইগার উড স্যার, টাইগার উডস কোন দেশের প্লেয়ার? আমেরিকান। হ্যাঁ আচ্ছা বলো তো এই ইন্ডিয়ান একটা আছে না, অদিতি কি যেন নাম? অদিতি, হ্যাঁ আমাদের অদিতি, ভারতীয় অদিতি। বলো কি না অদিতি? টাইটেলটা মনে পড়ছে না। হ্যাঁ কি যাই হোক, জয়সাল স্যার টাইগার উড কোথাকার বললেন? আমেরিকা। অদিতি অশোক। অদিতি অশোক, ইয়েস ইয়েস, অদিতি অশোক, ভেরি গুড। হ্যাঁ অদিতি অশোক কি হয়েছে? এবার এবার যে হলো না, জাপানে যে আমাদের অলিম্পিক অনুষ্ঠিত হলো, এখানে হচ্ছে মানে মানে পদক পাইনি কিন্তু একটা স্থান অধিকার করেছিল আর কি গল্ফ ক্ষেত্রে। আচ্ছা এই গল্ফে না সব থেকে যত খেলা রয়েছে সব থেকে বেশি টাকা মানে এরাই পায়, গল্ফ প্লেয়াররা। টেনিস প্লেয়ার রয়েছে, টেনিস মানে যারা টেনিস খেলে তারা প্রচুর টাকা পায়। এই গল্ফ ক্ষেত্রেও অনেক টাকা পায়। মানে এই টাইগার উডস এর হচ্ছে সম্পত্তি অন্যান্য যত প্লেয়ার রয়েছে তাদের থেকে সব থেকে বেশি টাইগার উডস। সুইমিং, তাহলে কি ছেলে মেয়েদেরকে গলফ খেলা শেখাবো? খেলা শেখানো এগুলো কেউ জানে না, অনেক খেলা আছে। আমি একটা জিনিস ভালো করে দেখবে, আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা মনে হয় ক্রিকেটেই পাওয়া যায়, আর কোনো কিছু দেয় না। আর অতটা প্রচলনও নেই গল্ফ টল্ফগুলোর। হ্যাঁ এসব খেলা পছন্দ। তুমি কার সঙ্গে খেলবে বলো তো? শুনতে কার সঙ্গে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। বললাম টাইগার উডসের ওটা কি বললেন? টাইগার উডস হচ্ছে গলফ প্লেয়ার, গল্ফ আমেরিকার প্লেয়ার। গলফ প্লেয়ার। দেখবে টাইগার উডস। আমার বরের ক্যাম্পে দেখি যে কি ওরা সবাই খেলে, মানে একটু বিকালবেলা হয়ে গেলে গল্ফ খেলতে বেরিয়ে যায়। তারপর রাস্তাতে গান লাগানো আছে যাতে ওরা ওয়াকিং করতে পারে, রানিং করতে পারে, ভালো ভালো মিউজিক ওয়ালা গান। আর আমাদের তো এখানে খেলাধুলো নিয়ে তেমন কোনো ইন্টারেস্টই নেই, শুধু পড়ো আর নাম্বার পাও। হ্যাঁ এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার পাও আর পড়াশোনা ছাড়া। না হলে কেউ ভালো বলে কি খেলতে যায়, হ্যাঁ পড়াশোনা না করে খেলতে যায়। কিন্তু খেলাতে না প্রচুর স্যার, খেলা থেকেও ভালো পোস্ট পাওয়া যায় জানেন তো স্যার। মানে আমার এক দাদার মেয়ে ভলি থেকে রেলে চাকরি পেলো। হুম রেলেই চাকরি দেয়, স্পোর্টস থেকে রেলেই চাকরি দেওয়া হয়। হ্যাঁ